প্রকল্পে $5 বিলিয়ন লোপাট, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল। বেক্সিমকোর ৭৮ প্রতিষ্ঠানের ঋণ ৫০,৫০০ কোটি টাকা, হাইকোর্টকে বাংলাদেশ ব্যাংক, ৫,০১৬ ব্যাংক ও ৭ আর্থিক প্রতিষ্ঠান। নির্বাচন ইস্যুতে উপদেষ্টাদের অস্বস্তি, গণ আকাঙ্ক্ষা বিরোধী, বললেন তারেক রহমান। ৭ বছর পর সমাবেশে আসছেন খালেদা জিয়া। বাংলাদেশ পূর্ব তিমুরের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সই, খোলা হবে কনসুলেট, বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা। এবং মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, বাহারি ফুলে সেজেছে পুরো চত্বর, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সংবাদ রাতে দেখছিলেন AK-টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে ৩ সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। গেল ১৯ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন তিনি। রূপপুর পাওয়ার প্ল্যান্টটা নিয়ে যে প্রবলেমটা, এই এমবেজলমেন্টের যে তথ্যগুলো আসছে, এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ, ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। সো দ্যাট ইজ ওয়াই এই রিটটা করার পর আই থিঙ্ক যে আমরা এক্সপেক্ট করব যে এটার একটা সবার অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন, এবং এক্ষেত্রে আই থিঙ্ক যে কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। বেক্সিমকোর অনিয়মের খতিয়ান হাইকোর্টে দাখিল করল বাংলাদেশ ব্যাংক। রোববার দুপুরে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, ৩০ নভেম্বর পর্যন্ত বেক্সিমকোর কাছে ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ৫০,৫০০ কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয়, বেক্সিমকো গ্রুপের ১৮৮ কোম্পানির মধ্যে ৭৮ কোম্পানির ঋণ নিয়ে পরিশোধ করেনি। যে সমস্ত ব্যাংকের ঋণ পরিশোধ করেনি বেক্সিমকো, তার তালিকাও দেওয়া হয়েছে। এর আগে ১২ নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে ২ সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। গেল ৫ সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ এ আদেশ দেন। নানা গড়িমসির পর অবশেষে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর নতুন কমিশন দায়িত্ব নিয়েই আলোচিত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আলাদা ৬টি মামলা করেছে। বেনজির পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৫ কোটি টাকা ও মতিউর পরিবারের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। শিউলি রায়ের রিপোর্ট। দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা হিসেবে সবচেয়ে আলোচিত সাবেক আইজি বেনজির আহমেদ। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মামলা করতে গড়িমসি ছিল দুর্নীতি দমন কমিশনের। ক্ষমতার পট পরিবর্তনে পরিবর্তন আসে দুদকেরও। নতুন কমিশনের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দেওয়া হয় ছাড় দেওয়া হবে না কাউকেই। এরপরই বিশেষ গুরুত্ব দেওয়া হয় বেনজির আহমেদের মামলায়। আলোচিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে করা হয় পৃথক ৬টি মামলা। ৪টি মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ টাকার অজ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বেনজিরের স্ত্রী জিসান মির্জার বিরুদ্ধে ৩১ কোটি ৬৯ লাখ টাকার অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ১৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এই সম্পদ বেনজির আহমেদের অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। সে অভিযোগের প্রেক্ষিতেই অনুসন্ধান হয়েছে এবং তাদের দাখিলকৃত সম্পদের বিবরণী যাচাই শেষে যেই তথ্য উঠে এসেছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এটা হচ্ছে প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যাদি এবং আরও তথ্যাদি
স্থাবর অস্থাবর সম্পদের দেশে এবং বিদেশে সেই তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তীতে আমরা এই মামলার সাথে সেই সম্পদ অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি 18 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। জনাব শাম্মী আক্তার শিবলি এবং জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2), 27(1) ধারা এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। কমিশন সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে মামলাগুলো হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। গেল সেপ্টেম্বর মাসে দুদকের সম্পদের বিবরণী জমা দিয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডের আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। চলতি বছরে এপ্রিলে একটি জাতীয় দৈনিকে বেনজিরের অবৈধ সম্পদের ফিরিস্তি প্রকাশ করা হয়। এরপর 22 এপ্রিল বেনজিরের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রোডম্যাপের কথায় অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি, গণ আকাঙ্ক্ষা বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর দেশের মানুষ এখন তারেক রহমানের নেতৃত্ব চায় বলে মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। মনে রাখবেন, বিরাজনীতিকরণ করে বেশি দিন কেউ টিকে থাকতে পারে নাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে জাতিকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান বিএনপির নীতি নির্ধারকরা। বলেন, বিরাজনীতিকরণের চেষ্টা ও সংস্কার নিয়ে সময় অপচয় গ্রহণযোগ্য নয়। এই স্বাধীনতা কি আবারও আওয়ামী বাকশালীদের রাজনীতি করার ক্ষেত্র হিসেবে পরিণত করব? যদি তা না হয় তাহলে রাজনৈতিকভাবে আমাদেরকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে হবে। আছে কেউ যারা পদগুণে বুদ্ধিমান, পতাকা গুণে শক্তিমান, কিন্তু যখন পতাকা থাকে না তখন শুধু যে ডন্ডার উপর পতাকা থাকে ওইটা থাকে আর কি, তাই না? আপনারা সবাই অনেকেই আছেন যারা হয়তো পরামর্শ দিতে পারেন, বুদ্ধি দিতে পারেন। কাজেই আমরা পরামর্শ বুদ্ধি শুনতে চাই আর কি, কিন্তু যিনি দিবেন তিনি ওই পদের গুণে দিয়েন না, পতাকার শক্তিতেও দিয়ে দেন। নির্বাচনমুখী হয়ে গেলে আর এই দেশের মানুষের সাথে ষড়যন্ত্র করে কেউ সুবিধা পাবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের যে কোনো ইতিবাচক পরিবর্তনের কৃতিত্বের দাবিদার বিএনপি। সংস্কার বাস্তবায়নে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনও দাবি করেন তিনি। প্রত্যেকটি বাংলাদেশি এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে যারা তারেক রহমানের নেতৃত্ব চায় তার দেশে ফিরে আসাকেই চায়। আপনাদের আচার আচরণ ব্যবহারের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না, আমরা পাবো কি পাবো না। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার থাকা না থাকার উপর নির্ভর করছে স্বাধীনতা সার্বভৌমত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন। আগামীতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস শুধু উদযাপনের জন্য নয়, জনগণের প্রতি রাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের দিন হবে, এমন প্রত্যাশার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 7 বছর পর জনসমক্ষে সমাবেশ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের মহান বিজয় দিবসের সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। বিএনপির প্রেস উইং জানিয়েছে, পিআইসিসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন খালেদা জিয়া। রোববার রাতে গুলশান বাসভবনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া সবশেষ 2017 সালের 12 নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। বাংলাদেশ পূর্ব তিমুর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও জোসে রামোস হোর্তা। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন তারা। এ সময় দুদেশের মধ্যে একটি করে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। যৌথ ব্রিফিংয়ে কনসুলেট স্থাপন, ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সহ বাণিজ্য আরও এগিয়ে নেওয়ার আশাবাদ জানান এই দুই নেতা। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রোববার সকালে ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর চৌকস দল। সেনাকুঞ্জে তাকে এ গার্ড অফ অনার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বাংলাদেশের সঙ্গে পূর্ব তিমুরের একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপক্ষীয় পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে দুদেশ। যৌথ সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশংসায় ভাসিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। বলেন, বিশ্বে সম্ভবত ডক্টর ইউনুসই একমাত্র নেতা যার বহুমুখী যোগ্যতা রয়েছে। এছাড়া যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশে যুদ্ধবিরতিতে বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানান। At least 4 of the permanent members are involved directly or indirectly in some of the worst conflicts today in the world. Global leaders, particularly those sitting as permanent members of the UN Security Council, they have this privilege, the power, one, to prevent conflicts from happening. আর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আশাবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। Relationship continue to grow and we sign some agreements, but beyond the agreements we also make sure that our relationship on trade, on investments continue. এর আগে সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসেস রামোস হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মী দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। রাত পোহালেই 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ শহীদ ও 2 লাখ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে বাংলার আকাশে উদিত হয় স্বাধীনতার লাল সূর্য। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ছে লাল সবুজের পতাকা, বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে ঝকঝকে করা হচ্ছে সৌধ প্রাঙ্গণ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। গাছের সবুজ পাতা আর লাল ফুলের সমন্বয়ে রূপ দেয়া হয়েছে জাতীয় পতাকার। আমরা 16 ডিসেম্বরের উপলক্ষে কাজ করিয়া আমরা আনন্দ ভোগ করি। বিভিন্ন কাজ ওয়াশের কাজ আছে, বিভিন্ন ইভেন্টের কাজ হতেছে, বিভিন্ন কাজ হতেছে। প্রায় 1 মাস থেকে এই টাওয়ারের কাজ চলছে। প্রেসার মেশিন দিয়ে এটা ধোয়া হয়েছে আগে। এখানে গাঁথুনির কাজ হইতেছে, গাঁথুনি করতেছি, আবার ভাঙা যেগুলা ওগুলা ঠিক করতেছি। নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। সাদা পোশাক, এবি ব্যান্ড, সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ শেষ। 16 ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন জাতীয় স্মৃতিসৌধে। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত চৌকস দলের রাষ্ট্রীয় সালামের সঙ্গে সঙ্গে বেজে উঠবে বিহুগলে করুণ সুর। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হবে স্মৃতিসৌধ।
নিউজ ডেস্ক, দেশ টিভি। মহান বিজয় দিবস ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। জানান 16, 25 এবং 31 ডিসেম্বর জননিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিকেলে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 5ম বৈঠক শেষে এ কথা জানান তিনি। এছাড়া রাজধানীতে ছিনতাই রোধের শেষ রাতে পেট্রোলিং বাড়াতে পুলিশকে নির্দেশনা দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ছাত্রলীগ নির্মূল না হওয়া পর্যন্ত যে কোনো সময় বিশৃঙ্খলা হতে পারে। ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেফতার অভিযান আরও কঠোর করা হবে বলেও জানান তিনি। 16 ডিসেম্বর বা এই 25 ডিসেম্বর 31 ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু নেই। আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ সাথে সাধারণত ছিনতাইটা হয়, শেষ সাইতে যেন পেট্রোলিংটা বাড়াই দেওয়া হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের ব্যাপারে যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সিনিয়র সচিব মোখলেসুর রহমান তাদের সঙ্গে আলাপ করতে চাইলে উত্তেজিত হয়ে পড়েন তারা। পরে তিনি জানান, প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জনপ্রশাসনে আসার একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে। জান্নাতুল মোহনার প্রতিবেদন। রোববার সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দা অবরুদ্ধ করে অবস্থান নেয় বিগত সরকারের আমলে বঞ্চিত সরকারি কর্মকর্তারা। গেল মঙ্গলবার 764 জন কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় সংশ্লিষ্ট পর্যালোচনা কমিটি। এর 2 কার্যদিবস পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষুব্ধ বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। জনপ্রশাসন বলছে যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কাগজটা এখনো পাই নাই। ওনারা বলছে যে আমরা এর বিষয়ে আমরা কিছু জানি না। এ নিয়ে জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেসুর রহমান তাদের সঙ্গে আলোচনা করতে চাইলে লাঞ্ছিত করা হয় তাকে। পরে তিনি জানান, প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জনপ্রশাসনে আসার একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে। সরকার তাদের বিষয়ে আন্তরিক। মূল রিপোর্টে কার কি নাম, কাকে কোন পদবি দেওয়া হয়েছে এবং এটা আপনারা জানেন, একটা চাকরি যারা করে মিনিমাম একটা ব্যাপার আছে, একটা প্রসেস আছে। আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে, একটা নির্দেশনা লাগবে, তবে পজিটিভ। কারণ আমি নিজেই এটা একজন আবেদনকারী এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা, যেহেতু দ্যাট ইজ স্টিল সিলগালা, ওটা আসতে হবে। তা আমরা যারা চাকরি করি, চাকরি করেছি, চাকরি করব, চাকরির কিছু বিধিবিধান আছে, এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে। তো এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নেই। তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দা না ছাড়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাজার দরের সঙ্গে সমন্বয় করে সরকারি চাকুরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার। সকালে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা জানান জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। জানান, প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এই বিষয়ে কমিটি করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ ভাতা দেওয়া হবে তা ঠিক করা হবে। পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে সব তাদের জন্য একটা বার্তা অথবা সুখবর দিতে চাই যে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে, অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে, ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায়, সেই ব্যাপারে সরকার একমত।